আমার মনে হয় অনেকগুলো ফ্যাক্টরি কাজ করতেছে এখানে। তেল খারাপ পড়তে পারে এক, সেকেন্ড কথা হলো যে আমি জ্যামের মধ্যে চালাইছি, থার্ড হলো বৃষ্টির মধ্যে চালাইছি কম গিয়ারে। সো এগুলো সব মিলেই আসলে মনে হয় আমার তেলটা কম পাইছি। ন্যাচারালি এরকম তেল কম পাই না আমি। Pink slip, 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 Visa. Chip on my Visa, ayy. Swipe that shit if I like that shit. Just spent me a grip on leisure. Hello guys, welcome to my YouTube channel Jack's Eyes. চলে আসছি আরেকটা এপিসোডে ব্লগিং এর। সন্ধ্যা হয়ে যায় আমার বেশিরভাগ ভিডিওয়, কারণ সারাদিন অফিস করার পরে আসলে যখন বের হই তখন সন্ধ্যা। এরই নাম জীবন, এরই নাম জ্ঞাপন। এভাবেই কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না আর কি। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো রিসেন্টলি আমি আমার বাইকের তেলের সাপোর্টটা ভালো পাইনি। এখন আমি জানি না কী জন্য, কারণ আমি মোস্ট অফ টাইম এখন ক্লিন থেকে তেল নেই, সাথে কেএনের অকটেন বুস্টার ইউজ করি। দ্য ফ্যাক্ট ইজ এর মধ্যে আমি আমার বাইকটা সার্ভিসিং করাইছি। এখন সার্ভিসিংয়ের প্রথম দিকে কি তেল কম যায় নাকি সেটা জানি না। আবার ইভেনচুয়ালি এবার আমার প্রবলেমটা হলো যে এবার প্রচুর বাইক জ্যামে থাকছে। সো এটা একটা বড় ইস্যু হইতে পারে যে বাইক জ্যামে থাকার কারণে তেল বেশি খাইছে। আজকে এই বাসওয়ালাগুলো কী শুরু করছে, পুরা রাস্তাটা, মহাখালীর রাস্তাটা পুরা বাস দখল করে রেখে দিছে। সো আমাদের দেশের তেলের সাপোর্টটা এমনি পাই না। কারণ হলো যে গ্রেডের তেল আসে এটা খুবই জঘন্য গ্রেডের তেল আসে। সো তার মধ্যে আবার তেলে করে 2 নাম্বারই। কিছু কিছু পাম্পের তেল তো আসলেই খারাপ। আমার সন্দেহ হচ্ছে এবার আমি তেল পাইছি সেটা হলো নিচের তেল। তেল ভরার সময় প্রবাবলি ওদের তেল মনে হয় শেষ হয়ে গেছিলো, নিচের যত তেল ছিল ওই তেলের অংশ আমি পাইছি। তো আজকে আমি আবার তেল নিলাম। ন্যাচারালি আমার বাইক 40-এর মতো যায় লিটারে, কিন্তু এবার আমি দেখলাম 36 গেছে, মানে ভালো মাইলেজ ড্রপ করছে। গাড়ি যে খুব দ্রুত টানাটানি করছি এরকমও না, রেগুলারলি যেভাবে টানি আমি সেভাবেই করছি। বাট এখানে আরও কিছু অবজারভেশন আছে আমার। লাইক আমি এবার বৃষ্টির মধ্যে তো দেখা গেছে একদিন আমি চালাইছি 2 গিয়ারের বেশি আমি চালাইতে পারি নাই। কারণ হলো প্রচণ্ড বৃষ্টি ছিল, ভিজিবিলিটি একবারে ছিল না। সো আমাকে বাধ্য হয়ে 2 গিয়ারে চালাইতে হয়েছে। আমার মনে হয় অনেকগুলো ফ্যাক্টরি কাজ করতেছে এখানে। তেল খারাপ পড়তে পারে এক, সেকেন্ড কথা হলো যে আমি জ্যামের মধ্যে চালাইছি, থার্ড হলো বৃষ্টির মধ্যে চালাইছি কম গিয়ারে। সো এগুলো সব মিলেই আসলে মনে হয় আমার তেলটা কম পাইছি। ন্যাচারালি এরকম তেল কম পাই না আমি। প্রথম দিকে হয়তো 1000-1200 পর্যন্ত আমি এরকম তেল পাইছিলাম, তারপরে তো তেল এত কম পাওয়ার কথা না। কিন্তু এবার পেলাম কি জন্য জানি না, দেখা যাক। আবার তেল ভরলাম 10 লিটারের মতো। তো এটা 10 লিটার শেষ হলে তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী অবস্থা। তেলের ক্ষেত্রে আপনারা যেটা আমি সাজেস্ট করি, তেলটা একটু ভালো জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি জানি না কোথায় ভালো পাওয়া যায়, তবে আমি এখন আগে সুমাত্রা থেকে নিতাম, বাট সুমাত্রা তেলের সাপোর্ট আমি ভালো পাই নাই। এখন পরে একজন আমাকে বলল তেজগাঁওয়ের ক্লিন থেকে তেল নেওয়ার জন্য। সো ক্লিন থেকে তো 2বার নিলাম, 3বার এই নিয়ে। তো ক্লিনের তেল দেখি ভালোই, বাট লাস্টের বার সাপোর্টটা কম কেন পাইলাম এটা এইবার বোঝা যাবে যে আসলে ইস্যু কি আমার ছিল নাকি এটা
তেলের ছিল বা অন্য কোনো ইস্যু ছিল। আজকে এত গাড়ি কেন? রাজ্যের যত গাড়ি আজকেই বাইরে হয়েছে। দেখেন আমি এই 4 গিয়ারে 50-55 পর্যন্ত টানতেছি, এরপরে 5 গিয়ারে তারপরে উঠাই। 60-70-এর বেশি আমি অত ওরকম টানাটানি করি না। আবার একটা ব্যাপার আছে, আপনি যত বেশি অ্যাক্সেলেরেটর ঘোরাবেন তত কিন্তু আপনার তেল খাবে। সো এটাও মাথায় রাখা লাগবে। আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। অনেকে 50 পায়, 55 পায়। হাইওয়েতে আসলে গেলে 50-55 পাওয়া সম্ভব, মানে ভালো মাইলেজ পাওয়া সম্ভব। কিন্তু আমাদের সমস্যা তো আমরা শহরকেন্দ্রিক বেশি, এবং একবারে আমার যেই প্রবলেমটা সেটা হলো আমি যেই 2টা টাইমে বের হই, অফিস ইন আওয়ার, অফিস আউট আওয়ার। সো এই 2টা টাইমে প্রচণ্ড পরিমাণে রাস্তায় জ্যাম থাকে। ধরেন 70% টাইম মনে করেন জ্যামের মধ্যেই কাটে, আর 30% টাইম একটু টাইনা টুইনা যতটুকু বাইর হইতে পারি। 10 কিলো রাস্তার মধ্যে যদি সময় লাগে 40 মিনিট, তাহলে 30 মিনিট যায় জ্যামে, আর 10 মিনিট দেখা যায় যে ফাঁকা যতটুকু আছে ততটুকু টাইনা বাইর হয়ে যায়। দেখেন পুরো বনানী পর্যন্তই কিন্তু ঠেলতে ঠেলতে আসছি, তেজগাঁ থেকে বনানী পর্যন্ত। এরপরে একটা টান মেরে এই পর্যন্ত আসলাম। এইখান থেকে আবার মনে করেন ঠেলতে ঠেলতে যাবো মাটিকাটা থেকে আবার মনে করেন একটু টান দিয়ে চলে যাব কালাপানি থেকে তো এরিয়া, মানে ভিতরের এরিয়া, ওখানেও তো টানাটানি করতে পারবো না। তো আলটিমেটলি দেখেন কতটুকু রাস্তা আমি টানতে পারতেছি। কালাপানি ইসিবি থেকে কালাপানি, মানে মাটিকাটা থেকে কালাপানি যাইতে আমার লাগবে 2 মিনিটও লাগবে না। বাট এখান থেকে আমার এতটুকু যাইতে, যেখানে রাস্তা মনে হয় অর্ধেকেরও কম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আমার লেগে যাচ্ছে 10 মিনিট। দ্যাটস দ্য ফ্যাক্টর আসলে আমাদের তেল পুরানোর। এখন আসলে কিছু বলার নাই, এভাবেই আমাদের চলতে হবে, আমাদের এইভাবেই মানিয়ে নিতে হবে। তাও আলহামদুলিল্লাহ এখন এফআই সিস্টেমের বাইকগুলো এসে তেলের এফিসিয়েন্সি অনেক বাড়ছে। ধরেন কার্বোরেটরে কিন্তু চিন্তাই করা যায় না। 180 সিসির একটা গাড়ি, আমি তো 150 সিসিরই কার্বোরেটর আপনার হলো 35 বা 36-38-এর উপরে চিন্তা করতে পারি না। আর সেখানে তো আপনার এটা 185 সিসি। ধরেন যারা রয়্যাল এনফিল্ড চালায়, রয়্যাল এনফিল্ডও কিন্তু দেখা যাচ্ছে আপনার এখন মোটামুটি 25-28 দিচ্ছে। বাট এই গাড়ি কিন্তু কোনোভাবেই আপনার যেটা কার্বোরেটর 15 থেকে 20 হইতে পারে হায়েস্ট গেলে, তাও যদি হাইওয়ে চালান। একটা সময় R15 মানুষ ভয়ে কিনতো না, কারণ R15-এর মোস্ট বড় প্রবলেম ছিল তেল। কারণ একটা লোক এত টাকাতে কিনবে গাড়ির প্রবলেম নাই, কিন্তু যদি লিটারে 12 থেকে 14 কিলো যায় তাহলে তো আপনি একটা গাড়িই পালতেছেন। বাট এখন দেখেন সব কিন্তু এফআই সিস্টেম এসে আপগ্রেডেড হয়ে আপনি কিন্তু এখন তেলের অনেক সাশ্রয় পাচ্ছেন। সো এখন চাইলে অনেকে কিনতে পারে R15 বা হায়ার সিসি বা এই ধরনের অ্যাডভান্স বাইকগুলা, স্পোর্টস বাইকগুলা। কারণ আপনি এককালীন একবারে টাকা দিলেন প্রবলেম নাই, কিন্তু আপনার তো রেগুলারলি তেলের পিছনে এত খরচ করা লাগবে না। বাইকের লাস্ট সার্ভিসিংয়ে আমার তেমন কিছুই চেঞ্জ করা হয় নাই। ধরেন সব কিছু আসলে একটু ঘষামেজা দিছে, কোনো কিছুই চেঞ্জ করে নাই। একটা আছে অয়েল ফিল্টার, এটা কিন্তু ওই ইয়ের অয়েল না, আপনার হলো ইঞ্জিন অয়েল না, এটা অয়েলের একটা ফিল্টার আছে, ওইটা পরিষ্কার করে দিচ্ছে। ওটা বললো যে 8000 কিলোর পরে চেঞ্জ করতে, আরও 2000 কিলোর মতো মনে করেন চালান যাবে, 2-2500 কিলো। আফটার দেন 1600 না 1700 কিলো হয়েছিল আমার ইঞ্জিন অয়েল। সো ইঞ্জিন অয়েলেরও কোনো প্রবলেম নাই, আর তো কোনো কিছু প্রবলেম ছিল না। সো এই কারণে আসলে কোনো কিছু আর চেঞ্জ করে নাই। আর একটা হলো গাড়ি ছোট্ট 2টা প্রবলেম ছিল, সেটা হলো গাড়ির মানে যে টান থাকার কথা, যে টান আসার কথা, সেই আসতেছিল না। প্লাস হলো গাড়ির ব্রেকে একটা চিকচিক চিকচিক শব্দ করতেছিল। ব্রেকের শব্দটা আসলে আসছে বেসিক্যালি আপনার হলো বৃষ্টির মধ্যে চালানো হয়েছে, কাদা টাদা ঢুকে গেছে, এই কারণে চিকচিক চিকচিক ওটা ঘষে দিয়েছে, ঠিক হয়ে গেছে। আর অন্যান্য যেগুলো সেগুলা ওরা একটু এফআই ক্লিন করে দিল। প্লাস হলো আপনার হেডটা খুলছিল, হেডটা খুলে ওরা ট্যাপিট অ্যাডজাস্ট করে দিছে।
সো এই কারণে হয়তো এরপরে দেখছি আমার গাড়িটা অনেক পাতলা হয়ে গেছে, মানে গাড়ি চালায় খুব মজা পাইতেছি। কী ব্যাপার, সামনে গাড়িওয়ালা, আমি বুঝি না ভাই, বাইকে বৈশা এই যে এইভাবে মোবাইল চালানোর কোনো মানে আছে নাকি? ভাই এত যদি মোবাইল চালাইতে হয় তো একটা কমিউনিকেটর কিনা নাও, কোথায় কেন নিজের রিক্সা ফেলাও, মানুষজনের রিক্সা ফেলাও, নিজে মরবা তো মরবা, আরেকজনও মারবা। ইদানিং প্রচণ্ড গরম শুরু হয়েছে, যদিও কালকে রাত্রে সেই লেভেলের বজ্রপাত এবং মনে হলো যে বৃষ্টিতে পুরো ঢাকা শহর ডুবাই দিবে। আলটিমেটলি সকালে উঠে আমি দেখছি যে না, মোটামুটি ক্লিয়ার আছে, বাট প্রচণ্ড বজ্রপাত হয়েছে। কিন্তু এই কয়েকটা দিন ধরে অতিরিক্ত গরম, বিশেষ করে আপনি হিউমিডিটি এত বেশি, ঘামাইতেছেন খালি, মানে আপনি যতটুকু না গরম তার চেয়ে বেশি ঘামানো হইতেছে, এটা আরও বেশি খারাপ লাগে। আপনার গরমে যদি ত্বক পুরো সমস্যা নেই, কিন্তু আপনি যদি ঘামেন তাহলে কিন্তু আপনি ইয়ে হয়ে যাবেন, এটা কি বলে, আপনার কিন্তু এনার্জি অনেক বেশি লস হবে। তো এই গরমের মধ্যে বাইক চালান, যেটাই করেন একটু পানি টানি বেশি করে খায়েন, আর সাথে সেফলি বাইক চালান। খারাপ লাগলে বাইকটা অফ করে কিছুক্ষণ রেস্ট নেন, অনেকক্ষণ ধরে বাইক চালায়েন না। ধরেন 30-40 মিনিট চালাইলেন, তারপর একটা ব্রেক দেন, অন্তত 15 মিনিটে একটা ব্রেক দেন বা 10 মিনিটে একটা ব্রেক দেন, একটু পানি টানি খান, ঠান্ডা হন, গাটা একটু ঠান্ডা করেন। আর জ্যামে হলে তো আরও বেশি, হয়তো ধরেন হাইওয়েতে আসেন বা রানিং অবস্থায় আসেন, আপনার কিন্তু অত প্রবলেম হবে না, ঠিক আছে, বাতাস টাতাস লাগে, কিন্তু যখন এই জ্যাম ট্যামের মধ্যে তখন কিন্তু আসলে অবস্থা খারাপ হয়ে যায়। সো ওইটা একটু আসলে খেয়াল রাখা উচিত, আমাদের নিজেদেরকেই খেয়াল রাখা উচিত। এই যে দেখেন, এখান থেকে যাইতে আমার কতক্ষণ লাগবে, আমার এখন 9 বাজে, হ্যাঁ, তো আমি দেখি কতক্ষণ লাগে। যদিও এখন গাড়ি আছে, মোটামুটি গাড়ির চাপ আছে, তারপরেও দেখি কতক্ষণ লাগে। এখানে এই যে সুমাত্রা ক্লিন স্টেশন আছে, এখানে মাঝে মধ্যে জ্যাম পড়ে যায়, গাড়িগুলা বাইরে লাইন ধরে যায়। তো এছাড়া এই রোডে জ্যাম লাগার কথা না কোনোখানে, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। গাড়ির চাপ লাগলো, এখানে কিন্তু গাড়ির প্রেশার আছে ভালো, বাট তারপরে কিন্তু জ্যাম হয় না। দেন কতটুকু স্পিডে আমি যাচ্ছি, খুব বেশি কিন্তু স্পিডে যাচ্ছি না। তোমরা দেখবো আমাদের যাইতে কতক্ষণ লাগে। আবার এই রোডটা যখন সকালবেলা হয়, ওই সাইড দিয়ে যাওয়া হয়, মানে বিপরীত সাইড দিয়ে। ধরেন আমি এখন মিরপুরে যাচ্ছি, তখন যাব বনানীর দিকে বা তেজগাঁর দিকে, যেদিকে হোক, তখন ওই পাশের যে জ্যামটা লাগে রে ভাই, মাঝে মধ্যে অবস্থা কাহিল করে ফেলায়। এই জাস্ট ফ্লাইওভার, মানে ইসিবিটা পার হইতে, ইসিবি না ওই ফ্লাইওভার পর্যন্ত পার হইতে, ফ্লাইওভারটা উপরে উঠে গেলে তারপর আবার রানিং। এখানে এত গাড়ি কিসের জন্য? ফিলিং স্টেশন তো নাই, তাহলে এত গাড়ি কী করে? দেখেন 11 বাজে, তার মানে 2 মিনিটের মধ্যেই চলে আসছি মোটামুটি। এই ঘোড়ার ডিমের একটা ডাবল ডেকারের জন্য আটকায় যাই। এই বড় বড় বাসগুলা নিজেরাও যাইতে পারে না, যাইতেও দেয় না। দেখেন দেখেন 2 মিনিট লাগছে পাক্কা। সো যেটা বলছিলাম, কতটুকু জোরে আসছি, খুব বেশি জোরে আসিনি, এবং মোটামুটি রাস্তা কিন্তু ইয়ে ছিল। সো এতটুকু রাস্তা কিন্তু আমার প্রবলেম হয় না। প্রবলেমটা হয়েছে কোন জায়গায়? প্রবলেম হয়েছে এই জায়গা এসে, এই জায়গাটা আরেকটা সমস্যা, একটা ইয়ে বন্ধ করে দিছে, তারপরে লাভ হয় না। কারণ এই পাশে একটা ওই রিক্সাগুলা, বেয়াদব রিক্সাগুলা, মানে টেসলা আলাগুলা, দেখেন এই যে টেসলা আলাগুলা
ওরা কোনো নিয়মের নও মানে না, আর এই বাসগুলো তো আছে। ওর মতো যাবে, আন্দাজ দেবে সাত করে। তার মধ্যে আবার এই যে এদিক দিয়ে উল্টা যায়, বন এদিক দিয়ে উল্টা যায়, এদিক দিয়ে বন্ধ করেছেন, এদিক দিয়ে উল্টা যায়, বাইকওয়ালাগুলোও যায়, রিক্সাওয়ালাগুলোও যায়। আপনি কি করবেন বলেন? বাইক চালানোর ক্ষেত্রে বাইকের যত্ন করাটা অনেক বেশি জরুরি। এটা হয়তো আমরা অনেকেই মানি না। বাইক যেমনি ইচ্ছা, এটা আমিও মানতাম না এক সময়। প্রবলেমটা কি দেখবেন, আপনি যখন বাইকটা যত্ন করবেন, আপনি প্রথম দিন বাইক চালায় যে মজাটা পাইছেন ঠিক সেম মজাটাই কিন্তু পাবেন। আর যদি বাইক যত্ন না করেন, ওই বাইকটা চালানো আপনার জন্য প্যারাদায়ক হয়ে যাবে, আপনি বাইক চালাইতে ইচ্ছা করবেন। এই রোডে আবার মানে রোড কাইটা এই যে পাইপ টাইপ বসাচ্ছে একবারেও। বৃষ্টি আসলে এগুলো কাজ বাড়ে, বুঝছেন? মানে আমি আমার মাথায় ঢুকে না যে কেন রে ভাই বৃষ্টির সময় তো কাজ করা লাগবে কেন, নাকি কোনো বৃষ্টির সময় মাটি একটু নরম হয় এই কারণে করে, এটা কি কারণ নাকি আমি জানি না। কিন্তু খুদে তো মানুষ দেয়া না, মেশিন দেয়া খুদে। আবার দেখবেন কিছুদিন পরে আবার এই রোডটারে কাটবে, কেটে এখন মনে করেন ড্রেনের লাইন করতেছে, এরপরে গ্যাসের লাইন আনবে, তারপরে আনবে পানির লাইন। মানে এগুলোর কোনো আগা মাথা নাই। আর এই যে টেসলা গাড়িগুলো, রে ভাই দেখেন কি কি গাড়ি, এগুলো সিএনজির চেয়ে বড় গাড়ি। সিএনজিও মনে হয় ফেল। ও মা, তো এবার দেখা যাক তেলে কীরকম সাপোর্ট পাই। এবার যদি ভালো, এবার আমি আপনাদেরকে একটা রিভিউ দিব যে এবারের তেলে আমি কতটুকু চালাইতে পারলাম এবং কিভাবে চালাইছি সেটাও আমি বলবো। কত কিলো চলছে সেটা তো জানবেনই, কিভাবে চালাইছি, জোরে চালাইছি না আস্তে চালাইছি, হাইওয়েতে চালাইছি নাকি সিটিতে চালাইছে, এবং সিটিতে চালাইলেও কোন টাইমে চালাইছি, অফিস টাইমে মানে জ্যামের টাইমে নাকি জ্যাম ছাড়া। তো টোটাল একটা ভিউ দিতে পারবো ইনশাল্লাহ। বাইক চালানোর অনেক টেকনিক আছে, আপনি ওই টেকনিকগুলো ফলো করলে দেখবেন বাইক চালানোর ক্ষেত্রে এফিশিয়েন্টও হবে আবার এফেক্টিভও হবে। এফিশিয়েন্ট বলতে চাচ্ছি যে আপনি মাইলেজ ভালো পাবেন, আর এফিশিয়েন্ট বলতে যে আপনি মানে আপনি খুব দ্রুতই যাইতে পারবেন, কাইন্ড অফ, মানে জোরে না দ্রুত। সো যারা ভালো বাইকার তারা জোরের চেয়ে গুরুত্ব দেয় কিভাবে দ্রুত যাওয়া যায়। জোরে আর দ্রুত দুইটা কিন্তু ভিন্ন জিনিস। মানে স্পিড হলেই যে আপনি দ্রুত যাইতে পারবেন সেটা কিন্তু না। আপনাকে বাইকের কোন দিক দিয়ে গেলে ভালো হবে রাস্তা জানতে হবে, আপনাকে সঠিক টাইমে ব্রেকিংয়ের একটা থাকতে হবে, সব মিলে কোন জায়গায় ব্রেক করা লাগবে কোন জায়গায় ব্রেক করা লাগবে না, কোন চিপা চাপাতে বের হয়ে যাবেন, এগুলো অনেক কিছুই আছে। একটু ইঞ্জিন অয়েলটা দেখি কালকে একবার চেক দিব, দিয়ে দেখবো যে ইঞ্জিন অয়েলের পরিমাপ ঠিক আছে নাকি, কারণ অলরেডি 1800 কিলো যাচ্ছে।
আমি হয়তো 2500 থেকে 3000-এর মধ্যে গিয়ে চেঞ্জ করব, কারণ আমাকে বলছে যে 2500-3000 পর্যন্ত আপনি এটা চালাবেন, এর বেশি চালাবেন না। এর বেশি চালাইলে আসলে ওই মজাটা পাবেন না। চালাইতে পারবেন না তা না, 4000-ও চালাইতে পারবেন, কিন্তু ওই মজাটা পাবেন না। সো আমি ওইভাবেই আসলে চালাবো। হয়তো এখন চাইলে পরে চালাইতে পারবো, কিন্তু বাইকের উপর প্রেশার দিতে চাচ্ছি না। আর যাই হোক, বলতে বলতে চলে আসছি আমার গন্তব্যে। সো সামনে আপনাদেরকে আমি জানাইতে পারবো যে এই তেলে কেমন পাইলাম। এটা হয়তো সপ্তাহখানেক লাগবে। সো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিরাপদে রাইড করেন। আল্লাহ হাফেজ।